মণিশঙ্কর চক্রবর্তীর কলমে আজকের গল্প সেকেন্ড বয়। বড় দাদুর 5 ছেলেপুলের মধ্যে বড় ছেলের বড় ছেলে বলে কিনা জানি না, দাদু আমাকে অত্যাধিক স্নেহ করতেন। অনেকটা আদরে বাদর তৈরি করার মতো অবস্থা। মা সেটাকে মোটেই ভালো চোখে দেখতেন না। সে নিয়ে দাদুর সঙ্গে মায়ের একটু খিটিমিটি লাগতো। বিশেষ করে সন্ধ্যাবেলা যখন মা একদিকে উনুনের জাল ঠেলতেন আর পাশে আমাকে নামতা পড়াতে বসতেন। আমাকে খুব বেশি বকার অধিকার মায়ের ছিল না। উনুনে শুকনো কাঠের জ্বলার ফট আওয়াজ শুনলেই দাদু পাশ থেকে ঘর থেকে বেরিয়ে এসে বলতেন, কী বৌমা, মারছো কেন? মা বলতেন, কই মারলাম? দাদু বলতেন, ফটাস করে আওয়াজ শুনলাম যে। মা রেগে বলতেন, ওটা কাঠ পোড়ার আওয়াজ। মায়ের উত্তর শুনে দাদু বোধহয় সন্তুষ্ট হতেন না, দাঁড়িয়ে থাকতেন। আমার দিকে চেয়ে বোঝার চেষ্টা করতেন সত্যি মার খেয়েছি কিনা। দাদুর দাঁড়িয়ে থাকা দেখে মা বিরক্ত হয়ে বলতেন, আপনি ঘরে যান তো, আপনার জন্য কি ছেলেটা মুখ্য থেকে যাবে? তারপর আমার দিকে তাকিয়ে বড় দাদুকে উদ্দেশ্য করে বললেন, 2 উঠে গেল, এখনও 8-এর নামটা মুখস্থ বলতে পারে না। আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি। দাদু বললেন, পড়াশোনা না করলে কি মুখ্য হয়ে যায়? আমাদের সময় তো স্কুল ছিল না। পাঠশালায় 4 ক্লাস পর্যন্ত পড়েছি। কোনোদিন ফার্স্ট হয়নি ঠিকই, তবে সেকেন্ড বয়ের জায়গাটা থেকে কেউ আমাকে নড়াতে পারেনি। তা বলে কি আমি মুখ্য? বলো, কত নামটা বলতে হবে? কথাটা বলার সময় বড় দাদুর ফোকলা দাঁতের হাস্য চোখ মুখের ঝিলিক দেখে বুঝিয়ে দেয় সেকেন্ড বয় হবার তার অহংকারের জায়গাটা। দাদুর এই কথার প্রত্যুত্তরে কি বলবেন ভেবে না পেয়ে মা কোনো কথা না বলে উনুনে জাল ঠেলতে লাগলেন এক মনে। ভাত ফুটছে চড়বড় করে। আমি দাদুর দিকে মুখ তুলে বললুম, বলো তো দেখি 8-এর নামটা কেমন পারো? আমাকে আর মাকে অবাক করে দিয়ে দাদু ঝরঝর করে 8-এর নামটাটা মুখস্থ বলে দিয়ে মুচকি মুচকি হাসতে লাগলেন, বিজয়ীর হাসি। মা হাঁ করে দাদুর মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, কোত্থেকে শিখলেন বাবা? দাদু বিজয়ীর মুচকি হাসি চোখ মুখে বজায় রেখে জবাব দিলেন, তুমি যে সুর করে করে ওকে পড়াও, আমি ঘরে বসে শুনে শুনে সেসব মুখস্থ করে ফেলেছি। বড় দাদুর ছিল একরকম অসাধারণ স্মৃতিশক্তি। 3 থেকে পড়ে ওঠা রেজাল্ট আউটের দিন আমি ফেল করে গেলাম। রাগে স্কুল থেকে বেরিয়ে পুকুর পাড় থেকে ফাই ফাই করে ঢিল ছুটছি, আর সে সব ঢিল গিয়ে পড়ছে স্কুলের হেডমাস্টারের অফিসের টিনের চালে। ফেল আমি কিছুতেই করতে পারি না, সে আত্মবিশ্বাস আমার ছিল। সমস্ত প্রশ্নের উত্তর আমি লিখেছি। হেডমাস্টার মশাইয়ের ছেলে বারবার ফার্স্ট হয়, আমি সেকেন্ড পজিশনটা না পেলেও থার্ড, বড় জোর 4th হতে পারি, কিন্তু একেবারে ফেল এ অসম্ভব, হতেই পারে না। স্কুলের সামনে ছোট খেলার মাঠ, তারপর আমাদের পুকুর, আর পুকুরের ওপারে আমাদের বাড়ি। কেউ এসে দাদুকে খবর দিয়েছে, তোমার নাকি নাতি ফেল করে গেছে বলে স্কুলে ঢিল ছুটছে, দেখো গে যাও। খবর পেয়েই দাদু হন্তদন্ত হয়ে আমার কাছে এসে বললেন, কি হয়েছে রে? আমি কাঁদতে কাঁদতে বললুম, আমাকে ফেল করিয়ে দিয়েছে। দাদু লাঠি উঁচিয়ে বললেন, চল তো দেখি আমার সেকেন্ড বয় নাতিকে কি করে ফেল করায়, দেখি তোদের হেডমাস্টারের মাথায় কটা হেড। আমার 2 দাদুরই দাপট ছিল। বড় দাদু ত্রিপুরারি চক্রবর্তী ছিলেন, এক সময়ের জমিদার গিন্নির গয়নার কারিগর। জমিদারের মেয়ের বিয়েতে 100 ভরির গয়না বানিয়ে দিয়েছিলেন। জমিদারবাবু খুশি হয়ে 10 বিঘে উর্বর জমি দান করেছিলেন। শুধু নয়, 10 বছরের খাজনাও মকুব করে দিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে গয়না গড়ানোর জন্য বড় দাদুর ডাক পড়ত জমিদার বাড়িতে। আর এইভাবে জমিদারবাবুর কাছ থেকে বড় দাদু বেশ অনেক জমি জায়গা আদায় করেছিলেন। স্বাধীনতার পর জমিদারি প্রথা উঠে গেলেও বড় দাদুর মেজাজটা কিন্তু বাঁশের থেকে কঞ্চির দর বেশির মতোই রয়ে গেল। জমিদারের পেয়ারের লোক বলে কথা, সুতরাং বড় দাদুর বেশ দাপট ছিল। গায়ের লোক মান্যি করত খুব। এদিকে মেজ দাদু মুরারি চক্রবর্তী ছিলেন কোটির মুখদার, কিন্তু তার হাবভাব ছিল উকিলের মতো, মেজাজটা তথৈবচ। তার উপর ত্রিপুরারি চক্রবর্তীর ভাই, কি শীত কি গ্রীষ্ম, সবসময় সাদা কাপড়ের সঙ্গে কালো কোট গায়ে ঝুলত। গ্রামের লোক তাকে ভয়ে ভক্তি করত।
সেই মেজদাদু একবার গেলেন পোস্ট অফিসে। পোস্টমাস্টারের নতুন জয়েন করেছেন, তিনি মেজদাদুকে চিনতেন না। ফলে অনেক লোকজনের মাঝে মেজদাদুকে আলাদা করে বসতে বলেননি। ভরা লোকের মাঝে এত বড় অসম্মান মেজদাদু হজম করতে পারলেন না। ফলত তিনি পোস্টমাস্টারের বিরুদ্ধে একটি মানহানির মামলা ঠুকে দিলেন। পোস্টমাস্টারও ছাড়বার পাত্র নন, তিনি উল্টে একটা মানহানির মামলা করবার মনস্থ করে উকিলের কাছে গেলেন। উকিল বললেন, দেখুন মশাই, আদতে আপনি একজন সরকারের চাকর ছাড়া কিছু নন। চাকরির আবার মান কি? মান থাকলে তবে তো তা হানি হবে। আপনার যখন মান নেই, সুতরাং হানি হবারও সুযোগ নেই, তাই আপনার মানহানির মামলা টিকবে না। ক্ষমাটমা চেয়ে মধ্যস্থতা করে নিন, না হলে বিপদে পড়বেন। সেদিনই পোস্টমাস্টার মেজদাদুর বাড়ি এলেন ক্ষমা চাইতে, কিন্তু মেজদাদু তখনই ক্ষমা গ্রহণ করলেন না। উনি বললেন, আপনি আমাকে ভরা লোকের সামনে অসম্মান করেছেন, সুতরাং ভরা লোকের সামনেই ক্ষমা দিতে হবে। পরের দিন মেজদাদু পোস্ট অফিসে গেলেন। পোস্টমাস্টার তাকে সসম্মানে চেয়ারে বসিয়ে সকলের সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে তবে নিস্তার পান। এহেন দুই দাদুর নাতি আমি, আমারও কি দাপট কম? হলেই বা থ্রিতে পড়ি, আমাকে ফেল করিয়ে দেওয়া? সুতরাং দমাদম ঢিল ছুঁড়ছি স্কুলের টিনের চালায়। বড়দাদু আমার ঢিল ছোড়া থামিয়ে সঙ্গে করে হেডমাস্টারের অফিস ঘরের দিকে নিয়ে চললেন। অফিস ঘরের জানালা দিয়ে বড়দাদুকে আসতে দেখে মাস্টাররা সব আতঙ্কগ্রস্ত হয়ে যে যেদিকে পালালেন। অঙ্কের মাস্টার বিশ্বনাথবাবু তো পালাবার পথ না পেয়ে টেবিলের নিচে মাথা লুকিয়ে বসে রইলেন। একবার 1 কিলো উচ্ছের দাম 1 টাকা হলেও 100 গ্রাম উচ্ছের দাম কত হবে বলতে পারেনি বলে পায়ের গিঁটে রুল কাট দিয়ে এমন মেরেছিলেন, 2 দিন খুঁড়িয়ে হাঁটতে হয়েছিল। বড়দাদু সেটা জানতে পেরে স্কুলে এসে বিশ্বনাথবাবুকে এমন দাবড়ি মেরেছিলেন যে বিশ্বনাথবাবু ভয়ে বড়দাদুর পা ধরে ফেলেছিলেন। স্কুলে একমাত্র ভালো মাস্টার ছিলেন সিদ্ধেশ্বরবাবু। তিনি এসে ক্লাসে পড়াতেন না, না কাউকে পড়া ধরতেন, না মারতেন, না বকতেন। তখন শুধু মাস্টারি করে সংসার চলতো না, তাই সকলে স্কুলে আসার পথে জমির চাষাবাদের কাজ করে আসতেন। ফলে তার হাত পা থাকতো কাদায় মাখামাখি, হেঁটো ধুতি, কোমরে মালাকোচা মারা। স্কুলের চাপাকলের হাত পায়ের কাদামাটি ধুয়ে ক্লাসে ঢুকতেন। তার গা থেকে মাটি মাটি গন্ধ ছাড়ত, কখনো বা পচা আলুর গন্ধ। ক্লাসে এসে চেয়ারে বসলেই ছেলেদের মধ্যে ঝগড়া লেগে যেত, কে তার গা হাত মালিশ করে দেবে আর কে তার চুলে বিলি কেটে দেবে, এই নিয়ে। চেয়ারে বসে গা হাত পা এলিয়ে দিয়ে তিনি শুরু করতেন ভূতের গল্প। কোনোদিন ভূত পোস্তর গল্প, কোনোদিন ভূতের চচ্চড়ি, আবার কোনোদিন ভূত বিরিয়ানির গল্প। সে গল্প শুনতে আমাদের বেশ মজা লাগতো, তবে সেসব গল্প কোনোদিন শেষ হতো না। কিছুটা বলার পর তার গলার স্বর জড়িয়ে আসতো, চোখ বুজে যেত, আর নাক ডাকার আওয়াজে গোটা স্কুল গম গম করত। সিদ্ধেশ্বরবাবু বড়দাদুর কিছু জমি ভাগ চাষ করতেন, তাই বড়দাদুর সঙ্গে তার একটু দহরম ছিল। তাছাড়া তিনি তার নাতিকে মারেন না, বকেন না, ভূতের গল্প বলেন। এটাও সিদ্ধেশ্বরবাবুর ওপর দাদুর ভালোবাসার একটা বড় কারণ ছিল। তিনি অফিস ঘর থেকে এগিয়ে এসে বড়দাদুর সামনে হাত জোর করে বললেন, আসুন বাবু, কি সৌভাগ্য আমাদের, আপনার মতো লোকের পদধূলি পড়ল এই স্কুলে। বড়দাদু কোনো কথা না বলে সোজা অফিস ঘরে ঢুকে লাঠিটা মেঝেই ঠুকে হুঙ্কার ছাড়লেন, হেডমাস্টার কোথায়? স্কুলের সামনের মাঠ দিয়ে বড়দাদুকে আসতে দেখে হেডমাস্টার স্কুল ছেড়ে কোথায় পালিয়ে গেলেন কে জানে। সিদ্ধেশ্বরবাবু আমতা আমতা করে বললেন, আগে তিনি একটু আগেও ছিলেন, কোথায় যেন চলে গেলেন, দেখতে পাচ্ছি না। টেবিলের তলায় বিশ্বনাথবাবু লুকিয়েছিলেন। আমি দেখতে পেয়ে সেদিকে আঙুল নির্দেশ করে দাদুকে বললাম, ওই দেখো দাদু, মাস্টার টেবিলের তলায় লুকিয়ে আছে। বিশ্বনাথবাবু টেবিলের তলা থেকে বেরিয়ে আসতেই দাদু কড়া চোখে তার দিকে তাকিয়ে বললেন, এই যে সেই গিটে মারা রুল কাট মাস্টারটা না? আমার বরাবরের সেকেন্ড বয় নাতি কি করে ফেল করে তার জবাব দাও, না হলে এই লাঠি মেরে তোমারও গিট ফুলিয়ে দেব। বিশ্বনাথবাবু তুতলে বললেন, আগে ফেল তো করেনি, মণিশঙ্কর সেকেন্ড হয়েছে। আসলে এই ক্লাসে আরও একজন মণিশঙ্কর আছে, মণিশঙ্কর মণ্ডল, সে ফেল করেছে, ভুল করে নামটা ওলটপালট হয়ে গেছে। বড়দাদু সিদ্ধেশ্বরবাবুর দিকে চেয়ে বললেন, সেকেন্ড বয় ছেলেকে ফেল করিয়ে দিলে
ওর ভবিষ্যৎটা কি হতো একবার ভাবো তো। ভাগ্যিস আমি এলাম, না হলে তো ও ফেলই রয়ে যেত। হেডমাস্টার বুড়ো হয়েছে, এবার থেকে তুমি হেডমাস্টারি করো সিদ্ধেশ্বর। অনাথ বন্ধুকে দিয়ে হেডমাস্টারি করা আর চলবে না। সিদ্ধেশ্বরবাবু এক মুখ হেসে হাত জোর করে বললেন, আগে বাবু, আপনার আশীর্বাদ যেন সব সময় আমার মাথায় থাকে। বড়দাদু স্কুল থেকে বেরিয়ে হাসতে হাসতে বললেন, যাক, আমার সেকেন্ড বয়ের পজিশানটা তুই টপকাতে পারলি না। ক্লাস 10 পর্যন্ত কোনো দিন দাদুর পজিশানটা টপকাতে পারিনি, বরাবর সেকেন্ড বয় হয়েই রয়ে গেলাম। অনেক পরে অবশ্য বাবার মুখে জানতে পেরেছিলাম দাদুর সময় পাঠশালাতে মাত্র 2 জনই ছাত্র ছিল, মেজো দাদু ফার্স্ট হতো আর বড় দাদু সেকেন্ড হতেন। বড় দাদু কিন্তু এই সত্যি কথাটা কোনোদিন আমাকে বলেনি। তিনি সবসময় আমাকে উৎসাহ দিতেন যাতে তার সেকেন্ড পজিশানটা আমি টপকে যেতে পারি। আমার সবসময় লক্ষ্য থাকতো ফার্স্ট হওয়ার, দাদুর পজিশানটা চপকে যাওয়ার। অবশেষে বোর্ডের পরীক্ষায় স্কুলের মধ্যে সব থেকে বেশি নাম্বার পেয়ে সেই প্রথম ফার্স্ট হলাম। সার্টিফিকেটটা নিয়ে স্কুল থেকে দৌড়ে বাড়ি এসে সোজা দাদুর ঘরে ঢুকে 2 হাত তুলে নাচতে নাচতে বললাম, দাদু, আমি ফার্স্ট হয়েছি, তোমাকে হারিয়ে দিয়েছি। আনন্দের উত্তেজনায় একবারের জন্য মনে হয়নি বড় দাদু 1 বছর আগেই মারা গেছেন। যখন সম্মিত ফিরে পেলাম বুঝতে পারলাম দাদু আর নেই। কান্নায় ভেঙে পড়লাম। দাদুকে হারিয়ে দেওয়ার ধৃষ্টতা আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো, এখনও এই বয়সেও। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।